যদি পূজা করি বিছা দেবতার শিরে ধরে, যদি মিথ্যাচার, যদি পাপ মনে করি অবিচার, কাহারো পরে আমারও বিচার তুমি করো, তব আপন করে আমারও বিচার তুমি করো। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মন থেকে গাইলাম, স্বরলিপি বিচার করবেন না, আবেগটা বিচার করুন। সবসময় এইটাই মনে থাকে যে এই মানে কথাগুলো যেগুলো আমি গাইলাম না, সেগুলো সর্বক্ষণের আমার কথা, কিন্তু বারবারই মনে হয় যে ঠাকুর যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো, আর যদি মনে হয় সাজা দেওয়ার তুমি দিও। কত কিছুই তো হয় সংসারে, চেষ্টা করি ব্যালেন্স করার, হয়ে ওঠে না। আজকে যেমন বাবা একটা জায়গায় যেতে বলেছিলেন বাবার সঙ্গে, আমার আজকে যেতে ইচ্ছা হলো না। বললাম বাবা আমি আজকে যাবো না। জানি না ঠাকুর তাতে রুষ্ট হলেন কিনা। বুড়ো মানুষ একা একাই গেলেন, একা যাননি, ছিল সাথে, কিন্তু আমাকে যেতে বলেছিলেন। আমার শরীর কুলোচ্ছিল না আজকে, সকালবেলা থেকে উঠেই আজকে পেটে একটা মোচড়ানো যন্ত্রণা, তারপর ওই বিভিন্ন ব্যাপার নিয়ে আর কি সব কিছু একসাথে চলছে, তো সেই জন্য আর হয়ে উঠলো না। কে জানে ঠাকুর রাগ করলেন না কি করলেন না, কে জানে। কয়েকদিন থেকে তো মাসকাবারি করে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে আমি স্পেন্ডিংটাকে একটুখানি পিছিয়ে দেওয়ার মতো একটা ব্যাপারে চলে এসেছি, মানে একটু ডেফার স্পেন্ডিংয়ের ইয়েতে চলে এসেছি। তো সেই জায়গা থেকেই করছি না, কারণ আমি জানি যে আমি যদি আজকে মাসকাবারি না করি আমার কালকের দিনটা চলে যাবে। তো সেই ভেবেই কিন্তু এবার মনে হচ্ছে করতেই হবে, কারণ আজকে পটল পোস্ত যখন করতে বললাম, দিদি বললাম দিদি বৌদি পোস্ত নেই, সেটা যখন এবার নেইয়ের পর্যায়ে চলে এসেছি, কোন দিন বলবে বৌদি তেল নেই, তো এগুলো ঠিক না। আজকে ভাবছি যাবো, দিনে দিনেতেই যাবো পাড়ার এই কাছে মোটাদের দোকানে। প্রথমে ভেবেছিলাম যাবো, তারপর এই কটা মাত্র জিনিস, 6-7টা জিনিস, আর মোটাদের দোকানে না যাই। এই দীপালি মাসিদের দোকান থেকে চেয়েছিলাম কিনতে, কিন্তু ওদের একদম ছোটো দোকান ওই সমস্ত রাখছে না, যারা যেটা আমার আর কি চাহিদা। তা সেটার জন্য ওদের 3-4 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কারণ দীপালি মাসের ছোটো ছেলেটা কোথাও একটা চাকরি করে, ওই চাকরির ফাঁকে ফাঁকে সে মাল টাল আনে, এইসবগুলো ব্যাপার আর কি। বৌমা দোকানে বসে, তো দেখলাম ওভাবে করে লাভ নেই, তাই জন্য দুটো জিনিস নিয়েছি ঠিক কথা, কিন্তু বেশিটাই আমি নেব হচ্ছে ওই সামনের দোকান থেকে, একদম হাঁটাপাত দূরত্ব। একটা বাজারের ব্যাগ নিয়ে যাবো, গিয়ে সুন্দর করে নিয়ে চলে আসবো। এখন আপাতত একটু বোধিসত্ত্ববাবুর জন্য চা বানাচ্ছি। এখন প্রায় 12:30 মতো বেজে গেছে। দিনে দিনে সকাল সকাল আর ব্লগ শুরু হলো না আমার। আর আমি নিজের জন্য একটু চা, তো এটা ছিল, এটা দুধ চা, মানে লাল চা ছিল, লাল চাটাকে দিয়ে একটু দুধ দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর কি, নাহলে নতুন করে জল দিয়ে ফোটাবো না। তাহলে আমার যেটা হবে যে এই এতটা এক লাল চা কেউ খাবে না। ঠিক আছে, আমি নিজের জন্য একটুখানি সরিয়ে নিলাম। দুপুরে আমার মনে হয় না এখন খুব একটা লাল চা খাওয়ার ইচ্ছা আছে, যদি হয় তাহলে বানিয়ে দেবো আর একটু লাল চা বানাতে আর কি। চলুন তাহলে, এবার ব্লগটা শুরু হলো। আমি নিজেও জানি না আমার জীবনের গতি, দিনের গতি আজকে কোন দিকে যাবে, কাজেই ব্লগের গতি কোন দিকে যাবে সেটাও জানি না। যেদিকেই যাবে আপনাদের সাথে নিয়েই যাবে। একটা দারুণ ভালো পাস্তা রেসিপি শেয়ার করছি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদমই ময়দা ফ্রি, কোলেস্টেরল ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্যও কিন্তু পারফেক্ট। ওদের ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে এটা সম্পূর্ণ ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এটার টেক্সচারটা না খুবই ভালো, জানেন তো। আপনি অল্প সসেও যদি তৈরি করেন, ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়, কোট হয়ে যায় খুব তাড়াতাড়ি, যার ফলে খেতে ভীষণ ভালো হয়। এটা শুধু লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্সের জন্যও নয়, বাচ্চাদেরকেও টিফিনে দিয়ে দেওয়া যায়। প্লাস যে কোনো বড় মানুষও নিজেদের টিফিনে, অফিসে বা যে কোনো জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারেন। দারুণ ভালো খেতে হয়, আবারও বলছি। খুব ভালো হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কিনবেন। ভীষণ ভালো একটা পাস্তা, দিসানো। এসেছি পরে একটা জিনিস দেখছি, জানেন তো, ওই আমাদের পেঁপে গাছটা কিরকম মাথাটা মুড়িয়ে রয়েছে, অথচ পেঁপেগুলো বহাল তবিয়তে তারা সব বেঁচে আছে। এত ইয়েগুলো আলপনা দিয়ে, এই পেঁপে গাছটা এটা কি হয়েছে বলো তো, মাথাগুলো সব। হ্যাঁ পুড়েই তো গেছে, বাজ পড়েছে, তাহলে তো পেঁপেগুলো মরে যাবে। পোকাই ধরেছে জানো,
পোড়া পোড়া লাগছে, পোকাই ধরেছে, শুকিয়ে যাচ্ছে, অথচ এটা নাকি অন্য কিছু আছে কে জানে। কয়েকটা আবার পেঁপে দেখছি সেটা ভালোই হয়েছে, আবার পেকেও গেছে, পচেও গেছে। হ্যাঁ গাছটা খুব সুন্দর হয়েছিল, আর পেঁপেগুলো কি মিষ্টি গো, মানে গুড় মনে হচ্ছিল, এত ভালো কাঁচাতেই, মানে পুরোপুরি পাকা নয়, মানে পুরোপুরি পাকা না, তাতেই কি মিষ্টি, বাপ রে বাপ। গাছটা আগে আগেই কেটে দেবে, তাই না? পাশে আর একটা হয়েছে, আগে তো পেঁপে তো দু চোখে দেখতে পারতাম না, এখন ভাই বুঝেছি পেঁপে গাছ, পেঁপে খুব ভালো একটা ফল, সেই জন্য সহজলভ্য গাছটাকে ইদানিং আমাদের খুব যত্নের আওতায় এনেছি আমরা। হ্যাঁ ঠিক আছে, পেঁপেগুলো পেড়ে নি, অন্তত তরকারি তো খাওয়া যাবে। হ্যাঁ এখান থেকেই কাটতে হবে। চা বসি দিয়ে গল্প করছি, আবার দুধ চা একেবারেই সিল করা আছে, যত ফোটাবো তত চাইতে ইয়ে হবে, সোয়াদ আসবে। শরীরের তো একটা মুখ আছে, সেটা এখান দিয়ে আমি কথা বলি, কিন্তু আমার অন্যান্য প্রত্যঙ্গে যদি তাদের কিছু কথা বলার ক্ষমতা থাকতো না, তারা তো ভেতরে ঠিক এতদিন বলতো যে ঝিনুক তুই চাষটা কি বলতো, মানে আমার লিভার, আমার কিডনি, আমার শরীরের যত রক্তকণিকা আছে তারা, আমার হৃৎপিণ্ড, ফুসফুস, সেটা সব বলতো, তুই মুখে বলিস এক, মানে এই মুখে এইটা যদি প্রধান মুখ হতো আর অন্যগুলো যদি উপমুখ আর কি, তুই মুখে বলিস এক আর তুই কাজে করিস আলাদা, এটা কেমন করে হয়? তুই বলিস আমি হেলদি খাবো, এই খাবো, তুই দিব্যি দেখে আনহেলদি জিনিসপত্র সব কিছু তুই চলছে, তো এইটা কেমন করে চলবে? হ্যাঁ এখানে বাবা অনাস্থা পেশ করতে বোধহয় তারা আমাদের, আমার উপর আর কি। সত্যি তো আমি মুখে বলি আর আমি করি আর। এখানে কি সুন্দর হচ্ছে এই ইয়েগুলো, কিন্তু আমার বারান্দা বাগানে না লঙ্কাটা ভালো হচ্ছে না। আর এই যে সোজা দেখছেন যেখানটায় রাস্তাটা মেলে, এই জায়গাটা জুড়ে অনেকটা জায়গা জুড়ে, এবং রাস্তার ওই দিকটাতে, মানে এই রাস্তাটায় উত্তরবঙ্গ সংবাদ অফিসটার দিকটায়, এই দিকটা না ওই দিকটাতে প্রচুর জায়গা আছে, যেগুলো সব না হলেও অনেকটাই হচ্ছে রেলের জায়গা, তাতে মানুষ বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আছে, বসত বাড়ি, সন্তান, মানুষ সবই তারা করছে। আর এইটা হচ্ছে এফসিআই গোডাউন, এইটার সাথে না আগে রেলের যোগাযোগ ছিল, এটা তখন খুব মানে গরিমাময় একটা জায়গা ছিল, তো সেই সময়টাতে এটার ভেতরে এখনও রেলের ট্র্যাক আছে। রেলের ট্র্যাকটা যেদিক দিয়ে যায় সেটা হচ্ছে এই যে এই দিক দিয়ে যে গলিটা গেল, সে গলিটা গিয়ে রাস্তাটা এরকম খানিকটা নেমে গিয়ে আবার খানিকটা ওঠে, হ্যাঁ আবার খানিকটা নেমে গিয়ে আবার খানিকটা ওঠে। পুরনো মানুষেরা বলেন যে দুটো রেলের ট্র্যাক ছিল, এখানে মালগাড়ি আসতো, এখানে লোড হতো, তারপর সেটা আবার ঘুরিয়ে ওই দিক দিয়ে ওই রেলের ইয়ে দিয়ে চলে যেত। এখন যদি রেল এটাকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করতে চায়, কারণ অনেকটা জায়গা, অনেক কিছু করা যাবে, তাহলে সেটার আর কোনো উপায় নেই, কারণ যে জায়গা দিয়ে রেলের ট্র্যাক ছিল সেগুলোতে এখন বসত বাড়ি হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে, কোনো রকম নোটিশ এরা কিন্তু পায়নি, কিন্তু রেল পাটটাও এদের কাউকে দেয়নি, কোনো দিন দেয়নি। খুব সামান্য পাটটা পেয়েছে সেটা অন্য দিকে, কিন্তু এরা কিন্তু সেটা পায়নি। কিন্তু এই যে সরকারের এখন বিভিন্ন রকমের এই বুলডোজারের ব্যাপার যেটা চলছে, তাতে করে এখানে এরা কোনো রকম নোটিশ না পাওয়া সত্ত্বেও নিজেদের মতো করে কিন্তু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেক মানুষ ইতিমধ্যে এদিক ওদিক তাদের রেজিস্ট্রি করা জায়গায় চলে গেছে, আবার অনেক মানুষ যুগের পর যুগ এখানেই থেকে থেকে তাদের আর নতুন কোনো আস্তানা তৈরি করেনি, তারা অন্যদিকে উন্নতি করেছে। হ্যাঁ তারা এই যে রেলের জায়গাতে বেআইনিভাবে কারোর কাছ থেকে কিনেছে, রেলের জায়গা কেউ অন্য বিক্রি করতে পারে না, কিন্তু এক একটা জায়গা হাত বদল হয়েছে প্রায় তিন চারবার। সেই রকম জায়গা কিনে তারা সেই রেলের জায়গার উপর বাড়ি করেছে, দোতলা তিনতলা সব কিছু করেছে। কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে তাদের সকলেরই মানে একটু কানে জল ঢুকে গেছে যে না, এখানে আর বেশি দিন আমরা হয়তো বা থাকতে পারবো না, একটা কিছু হতে পারে। এতে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানুষের ম্যানিফেস্টেশন কীরকমভাবে কাজ করে। আমার এটাই দেখার মূল বিষয়, কারণ আমি এরকম অনেক পরিবার, এদের মধ্যে তো অনেকেই আমাদের বাড়িতে কাজ করেছে, তাদের মধ্যে অনেককেই আমি চিনি, জানি যে তাদের অবস্থা হয়তো বা এখনও ততটা সাংঘাতিক ভালো নয়, কিন্তু তারা না প্রাণপণে, মানে একেবারে যেখান থেকে যতটুকু হয় তারা মানে জুড়ে করে তারা বিভিন্ন জায়গায়, কেউ ফুলবাড়ি, কেউ শান্তিনগর, কেউ ভবেশ মোড়, এই সমস্ত অনেক জায়গাতে, মানে শিলিগুড়ি সংলগ্ন আশপাশের জায়গা যেখানে জায়গা দাম একটু কম, তারা কিন্তু 1 কাঠা 1.5 কাঠা করে কিনছে বা বায়না করে রাখছে, কারণ তারা প্রত্যেকেই বুঝে গেছে যে এটা তাদের আর বেশি দিনের নয়। আর যারা সেটা করেনি তারাও করবে, মাঝখানে বহু পরিযায়ী মানুষ এখানে তারা থাকেন, তারা কিনা এখান থেকে মানে তাদের নিজের জায়গায় চলে যাবেন। উত্তরপ্রদেশের কয়েকটা ফ্যামিলি থাকে, তারা সবাই দেশে চলে যাবে, দেশে তাদের জায়গা জমি আছে। একজন ছিল যাদের বিহারেতে, দরভঙ্গা জেলা, তাতে তাদের পৈতৃক সূত্রে কিছু পাওয়ার কথা ছিল, সেটা তারা পাবে না। এই কদিনের এই ব্যাপারে তারা, 1 মাস হয়েছে নতুন সরকার এসেছে, তারা একবার তেড়ে ফুড়ে ওখানে গিয়ে নিজেদের পাওনা গন্ডা নিয়ে একদম মানে
যেটা এত বছর ধরে তাদের কোনো রকম মানে সমাধান হয়নি। কিন্তু মানুষ যখন পিঠটা দেয়ালে ঠেকে যায় তখন যে কী হয়ে যায়, তা সে লীলাদি আজকেই বললো যে ওর ভাসুর বলেছে ওদের 2 কাঠা জায়গা দেবে। পাওয়ার কথা ছিল 4 কাঠা, কিন্তু ঠিক আছে 2 কাঠা যে ভাসুর খেয়ে ফেলেছে, আর 2 কাঠা সে দেবে। ওখানকার লোকাল কিছু পলিটিক্যাল লোকেরা ধরে তারা বলেছে যে না, হ্যাঁ তোমাদের দিতে হবে। তা পাঁচিল দেওয়ার জন্য তাদের টাকা পয়সা লাগবে, সেটা তারা এই কদিন কাজ করে জোগাড় করে নিয়ে গিয়ে পাঁচিল দেবে। আর পাঁচিলটা দেওয়ার পর কী হবে বলে আমরা চলে যাব। দ্বিতীয়ত, যেটা যে মানুষগুলো এতদিন কোনো রেজিস্ট্রি করা জায়গা ছিল না, তারা খাবলে খুবলে যা হোক তা হোক একটা জায়গার ব্যবস্থা করছে, তাদের একটা স্থায়ী আবাস হচ্ছে, নিজের একটা বাড়ি হচ্ছে। অনেক দিন পর সেটা হয়তো বা হচ্ছে, আবার অনেকেরই হচ্ছে না, হয়তো বা তাদের সম্ভব নয়, কে জানে। মানুষ যে কীভাবে করে নিজেদের হয়ে যাবে। আমার মনে হয় মানুষ যদি চায়, মনের যে কি শক্তি, মন থেকে চাইতে হবে, চাইলেই আমি পাবো। দেখা যাক কতদূর কী হয়। তবে আমাদের দিক থেকে একটু অসুবিধা হলো যে আমাদের কাজের লোকের সহজলভ্যতাটা সেটা কমে গেল। আমাদের কাজ লোক ছেড়ে দিলে, আজকে ছেড়ে দিলে কালকে পেয়ে যেতাম, বা এবেলা ছেড়ে দিলে ওবেলা পেয়ে যেতাম, সেটা হয়তো বা থাকবে না। তবে এটাও ঘটনা যে এই যে আমি কয়েকদিন মানে ধরুন মাস 2-3 আগে একটা ব্লগে বলেছিলাম যে এখানে আমাদের উল্টো দিকে মানে উত্তরবঙ্গ সংবাদ অফিসটা দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেল NTS মোড়ের দিকে, সেই রাস্তাটাতে রেলের কয়েকটা ট্র্যাক আছে, সেখান দিয়ে না গাড়ি ঘোড়া যেতে পারে না। ওই বড় বড় মানে যে গেলে ট্র্যাকের ক্ষতি হয় জন্য রেল লোকেরা ওই রাস্তাটাকে খুঁড়ে রেখে দেয়, যাতে করে কোনো রকম ভারী কোনো কিছু যেতে পারে না। এখন তো এমন খুঁড়ে রেখেছে যে বাইকও যেতে পারে না, টোটো কিছুই না। আগে ওইখানে ওই পণ্যবাহী ট্রাকগুলোও যেত, রেলের ট্র্যাকের ওপর খুব ক্ষতি হতো। সেই জন্য এখন ট্র্যাকগুলোকে অনেক উঁচু করে দিয়েছে, মানে ট্র্যাকগুলো উঁচু করেনি, মানে রাস্তাটাকে খুঁড়ে নিচু করে দিয়েছে। কিন্তু কী হয়েছে, ওই যে জায়গাটা ওটা বেশিরভাগটাই হচ্ছে এই রেলের জায়গা, এবং অপরাধ প্রবণতায় ভর্তি, মানে বিভৎস। ওই জায়গাটা দিয়ে আমি বেরিয়েছিলাম হনুমান চালিসা জপ করতে করতে, যারা সেই ব্লগটা দেখেছেন তারা সেটা জানেন। মানে সাংঘাতিক, এরা সব ওই দখলদারি। ভালো জিনিস আর একটাও হচ্ছে, সেটা হচ্ছে যে সাংঘাতিক নেশাতুরের যে একটা সমস্যা আমাদের এখানে, সেটা কমে যাবে একদম, কারণ এরা বেশিরভাগই হচ্ছে এখানকারই বাসিন্দা। তবে প্রত্যেকটা মানুষের যাই সুরাহা হোক, সেটা যেন ভালো হয়, তারা যেন নিজের মতো করে ভালো থাকতে পারে। এরা মানে যারা এখনও পর্যন্ত কিছু করেনি, তারা বলছে যে তারা যদি বছর 1.5-2 সময় পায়, তাহলে তারা একটা কিছু ব্যবস্থা করে ফেলতে পারবে। তা এখনও তো কোনো নোটিশ ফোটিস এদের দেয়নি, আশা করা যায় তারা ঠিক একটা ব্যবস্থা করে নেবে, আশা করা যায়। আর এর মধ্যেই মানে আমাদের বাড়িতে আগে মানে ধরুন মাস 6 আগে একটা লোক দুধ দিত, সে আবার আমাকে ফেসবুকে অ্যাড করেছিল, মানে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি আবার তাকে অ্যাকসেপ্টও করেছিলাম। লোকটা ভালোবেসে, তার রথখোলার দিকটাতে বাড়ি, অনেক বড় গরু টরু খাটাল টাটাল আছে, দুধ। তার শ্বশুর বাড়ি হচ্ছে রেলের একটা জায়গাতে, এরকম একটা কোথায় যেন। তার বউ তার বড় সম্বন্ধীর গৃহপ্রবেশে দেখছি একটা ফেসবুক লাইভ করেছে, ফেসবুক ভিডিও করেছে, সেটা তার হাজব্যান্ডকে ট্যাগ করেছে, ছেড়েছে। সে কী সাংঘাতিক আলিশান একটা বাড়ি, একতলাটা যা হোক, দোতলাতে সে নতুন করেছে। সে ফলস সিলিং থেকে শুরু করে কি সাংঘাতিক বাড়ি। তারপরে যখন ওটা দেখলাম, তার পরের দিন আমি জিজ্ঞেস করলাম যে দাদা আপনার ওটা, বলে হ্যাঁ ওদের গৃহপ্রবেশ ছিল, দোতলাটা করেছে, আমরা নেমন্তন্ন করেছিল, গেছিলাম, আমার বউ ভিডিওটা ছেড়েছে, আপনি দেখেছেন? আপনাদের জায়গা না বলে না ওটা খাস জায়গা, বলে পাট্টা পেয়েছেন? বলে না, পাট্টা নেই, সেই জায়গায় এত টাকা ইনভেস্ট করে ফেললো। বলে হ্যাঁ করলো, ওর জন্ম হয়েছে এখানে, ও বড় হয়েছে এখানে, আমি বলতে গেছিলাম, আমি খারাপ হয়ে গেছি, সেই জন্য আমি আর কিছু বলি না। আর কত খরচ হয়েছে আনুমানিক ওই বাড়িটা, দোতলাটা বানাতে? বলে কিনা 20 লাখের কাছাকাছি। ওই দিয়ে ও মোটামুটি শিলিগুড়ির ভালো একটা জায়গায় 2 কাঠা জায়গা, 1 কাঠা জায়গা কিনতেই পারতো। 2 কাঠা কিনতে হয়তো একটু সাইডের দিকে যেতে হতো, কিন্তু সেটা হলে 2 কাঠাতেও পেয়ে যেত, কিন্তু না, সে ওইখানেই করেছে। তো এই সমস্ত মানুষদের যখন বুলডোজার নিয়ে তারা দেখবে, তারা তো আপত্তি করবেই। কিন্তু রেলের জায়গায় তাদের এতটুকু মনে হয়নি যে আমরা আর একটা জায়গা করি, এই জায়গায় এত মানে ফুলে ফেপে না ওঠাই ভালো। আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে দাদা ওদের কি অন্য কোথাও জায়গা আছে? বলছে না, ওই একটাই বাড়ি। কি বলবো বলুন সব। যাই হোক, ঠিক আছে। এখন এই FCI গোডাউনটা যদি আবার পুনরুদ্ধার করতে চায় সরকার, তবে নেশাতুরদের নিয়ে সরকার প্রথম থেকে, এই সরকার বেশ স্ট্রিক্ট হয়েছে এখানকার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আগের থেকে একটু কমেছে, একেবারে রাতারাতি কমে না এসব, কিন্তু কমেছে আগের থেকে। তো এখন এই যে গোডাউনটাকে যদি তারা আবার কাজে লাগাতে চায়, তখন এখানে উচ্ছেদ অবধারিত। পদ্মের গাছে একটু খাবার দিতে হবে, সর্বসাকুল্যে যতগুলো পদ্ম ততগুলো খাবার একবারই নিয়ে যাই, 5টা। নতুন একটা লাগানো হয়েছে, সেটা লাগবে না, অন্যগুলো আজকে যেহেতু জল ওভারফ্লো করে দিলাম, কিন্তু আজকে অন্তত 3-4 দিন যেহেতু জল ওভারফ্লোর গল্প নেই, এই যে এখনও পাইপটা এখানে রয়েছে,
সেহেতু খাবারটা দিয়ে দিতে হবে। খাবার না দিলে গাছগুলোর অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। ঢুকে তারপর দিয়ে দিই। কীভাবে খাবার দিতে হয় সেটা জিজ্ঞেস করেছেন অনেকে। খাবারগুলোই বা কী সেটাও, এটা তো কিছুই না, বলে দিচ্ছি দাঁড়ান। আগে কীভাবে দিতে হয় সেটা দেখুন। 3 রকম জিনিস আছে, এর মধ্যে আছে NPK 19-19-19, সিভিড, আর আছে হচ্ছে হিউমিক অ্যাসিড। সামান্য 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 মানে একটা চা চামচের ওই 4 ভাগের 1 ভাগ করে প্রত্যেকটা জিনিস। এটা দেওয়ার নিয়ম হচ্ছে টিউবার কিন্তু এরকমভাবে সাইড দিয়ে বাড়ে, মাঝখানে খুব একটা হয় না। সেই জন্য এটা দিতে হবে এমন জায়গায় যেটা টিউবার থেকে হয়তো একটু দূরে থাকবে। সেই জন্য এই কাগজ মোড়া অবস্থা, মানে দাঁড়ান, কাগজ মোড়া অবস্থাতেই এই গামলার ঠিক মাঝ বরাবর এরকম করে জাস্ট পুঁতে দিতে হবে। এখান থেকেই কিন্তু গাছ সুন্দরভাবে খাবারটা নিয়ে নেবে। আর যখন এটা দেবেন, যেদিন এটা দেবেন চেষ্টা করবেন তার 2-3 দিন যেন ওভারফ্লো না হয়। খাবার ইয়েটা মিশে যাবে, তো ওভারফ্লো হলে হয়তো খাবারটা খানিকটা বেরিয়ে যাবে। এই যে জাস্ট এবার মাঝখান দিয়ে এরকম করে গুজে দেবেন। 5-6 দিনের মধ্যে গাছের চেহারা বদলে যাবে। এইটা নতুন, এটাতে দেওয়া যাবে না, এটা মাটি থেকেই খাবার নিক। এক একটা করে গাছ তো অনেকগুলো করে ফুল দিয়ে দিয়েছে, এবার খাবার দিতেই হবে সাথে সাথে। মানে গাছ স্ট্যান্ডিং লিভ না আসা পর্যন্ত খাবার দিতে নেই, এটা একদম অনুচিত, গাছের খুব ক্ষতি হয়ে যায়। আর এই যে এই একখানা ওই আর কি একই পদ্ধতিতে ঠিক মাঝ বরাবর বুঝে দিই, ব্যাস হয়ে গেল। প্রত্যেকটা গাছে গাছেই কিন্তু কুড়ি আছে, তবে গাছের চেহারা খারাপ হয়ে গেছে। খাবারটা একটু আগে দিলেই হতো, কিন্তু আমি যখন প্রথমে লাগিয়েছিলাম এবার গাছে একটু খাবারটা বেশি পড়ে গেছিলো, যার ফলে আমি একটু সাবধান হয়েছিলাম এই ব্যাপারটা। যাই হোক, ঠিক আছে, হয়ে গেল। ও বাবা, এটা আবার মুখ বাড়িয়েছে হচ্ছে জালের বাইরে হয়েছে, দেখুন। ভালো, 7 দিনের মধ্যে দেখবেন গাছ ঝাঁপিয়ে গেছে পাতায়, আরও কুড়িয়ে আসবে। আজকে সন্ধেবাতি দেওয়ার পর আমি আর টুকুর একটু বেরোবো, বিধান মার্কেট যাবো। এই টুকটুক করে একটু কাজকর্ম আছে, মেয়েটার কয়েকটা জামা কাপড় লাগবে, সেগুলো একটু কিনে দেবো। আগে যে হংকং মার্কেট ঢুকতাম না, আজকাল সেই হংকং মার্কেটে ঢুকতে খুব ভালো লাগে। মেয়ে যেতে চেয়েছে, আমার ভালো লাগে, তাছাড়া মেয়েও যেতে চেয়েছে। তারপর দিনে দিনে মাসকাবাড়ি করবো ভেবেছিলাম, দিনে দিনে হবে না, বেরোবো যখন একবারই করে আনবো। আর যাবো তো এই একটুখানি পাড়াতে। আর এমনও হতে পারে টুকুরকে বলে দিলাম যে টুকুর মামা তুমি রেডি হও, আমি করে আনছি, 10 মিনিট লাগবে না। তা সেই জন্যই আর কি ওটাতে একটুখানি মানে ঢিলেমি করছি। তবে এখন এই সময়টায় প্রায় সন্ধ্যে লেগে যায়। আমি এই সমস্ত জামা কাপড়গুলো তুলে নেবো এক্ষুনি। হাতটা একটু কাদা কাদা হয়েছিল, ধুয়ে নিলাম, কিন্তু আরেকটু ভালো করে ধুতে হবে। কিন্তু এগুলো নিয়ে তবে আমি নিচে যাবো আর কি, সেরকমই ইচ্ছা। আজকের ব্লগটা আর বড় করবো না বন্ধুরা। আজকে আমি যে কথাগুলো বললাম সেটাতে একদম সত্যি কথা বলেছি, খুব মনের কথা বলেছি। যারা এখানে থাকেন এই ইয়েতে, তারা এক্ষুনি যেটা বললাম আর কি রেলের জায়গা নিয়ে, সেটা প্রত্যেকটা মানুষ রন্ধ্রে রন্ধ্রে জানেন যে আমি যেগুলো বলেছি সেগুলো সত্যি। তবে এখানে খুব ভালো ভালো কিছু মানুষেরও বাস আছে, তারা ভালো মানুষ। আলপনাদির যেমন, হ্যাঁ আলপনাদিরও তো এখানে থাকে। হ্যাঁ, আলপনাদির হয়তো বা উচ্ছেদ হলে সে গাছতলায় বসতে হবে না, সেটা ডেফিনেটলি আলপনাদিদের নয়। কিন্তু আলপনাদিও থাকে, আলপনাদিদের মতো করে আরও অনেক মানুষ থাকেন। এই যে এখন আমাদের বাড়ি কাজ করছে যে অলকাদি, মানুষটা বেশ ভালো কিন্তু, হ্যাঁ দয়া মায়া সব কিছু আছে। আমাদের মিনামাসিও ভালো ছিল, শেষের দিকটাও কাণ্ডটা করলো বটে, তো মিনামাসি খুব বুদ্ধিমতী। হ্যাঁ, মিনামাসির কিন্তু ঠিক এক জায়গায় একটা বাড়ি আছে, যেখানে এখন সব আকুর পাকড় করছে সব জায়গা জমি কেনার জন্য। সে ভদ্রমহিলা বুদ্ধিমতী, সে অনেক আগেই সেখানে একটা, ওটা অবশ্য তার হাজব্যান্ডের একটা কেনার ছোট্ট জায়গা ছিল, পরে জায়গাটা সে বাড়িয়ে নিয়েছে। সে তুমি নিতে এসছো, আমি ভাবলাম যে বোধহয় আমি নিয়ে যাবো। হ্যাঁ, তো আমারটা বোধহয় শুকিয়ে গেছে জানো। হ্যাঁ, আমি কলারটাই মাত্র নেড়ে দেখলাম, শুকিয়ে গেছে বুকটাতে। হাউস কোটের সামনেটা একটুখানি, হ্যাঁ সামনেটা একটুখানি ভেজাটা একদম শুকিয়ে ওটা পাঁপড় ভাজা হয়ে গেছে। ওটা খেয়ে নেওয়া যাবে এবার। হ্যাঁ, আমার করছে। তা সে আবার ওখানে এক কাটা জায়গার মধ্যে আর এক কাটা বাড়িয়ে নিয়ে ওখানে বাস টাস তৈরি করে ফেলেছিল। তো চলুন, আলপনা দিও ছাদ থেকে যাক, আমার কাজটা করে দিয়ে আলপনা দিয়ে বেরিয়ে যাক। আমিও বরং এখন এই ব্লগ থেকে একটু বিদায় হই, আপনাদের আজকের দিনে অন্যদের ব্লগ দেখার সুযোগ করে দিই। আলপনা দি, পদ্ম গাছে খাবার দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, তাহলে এবার ব্লগটা শেষ করি আলপনা দি। চলুন, অন্যদের ব্লগ দেখার সুযোগ করে দিয়ে এবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। লাইক দেবেন প্লিজ, সবাই লাইক দিতে ভুলে যান, লাইক দেবেন সবাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আর কি করবেন, কমেন্ট করবেন। চলুন, দেখা হচ্ছে কালকে। আজকে আমি একটা ব্লগ শুরু করবো, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য টাটা।